আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। থ্যাংকস ফর জয়নিং আস। আজকে আমরা বেশ কিছু ইম্পোর্টেন্ট টপিক নিয়ে কথা বলতে যাচ্ছি। সেটা হচ্ছে আমাদের আপকামিং যে ইনটেকটা আছে মে 2026 ইনটেকটা নিয়ে। অনেকেই আছেন যারা জানুয়ারি ইনটেকটা মিস করে ফেলেছেন অলরেডি। কেউ আবার প্রস্তুতি নিতে দেরি হয়ে যাচ্ছে। তো আবার কেউ ভাবে যে মে ইনটেক কি আদৌ worth it কিনা? তো সোজা কথা মে ইনটেকটি আপনার জন্য একটি সলিড অপরচুনিটি হতে পারে যদি ঠিকভাবে আপনি প্ল্যান করে থাকেন। তাই আজকে আমরা মে ইনটেকের স্টুডেন্টদের কনফিউশন ক্লিয়ার করব। যেমন ইউনিভার্সিটি গুলোর ডেডলাইনস গুলো কবের মধ্যে শেষ হয়ে যেতে পারে। তারপর প্রিপারেশন, স্কলারশিপ এবং ভিসা টাইমলাইন সবকিছু নিয়ে। আর আমাদের সঙ্গে আজকে আছেন ইউকে অ্যাডমিশন এক্সপার্ট আব্দুল্লাহ আল নোমান ভাইয়া। নোমান ভাইয়া, ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ওকে। থ্যাংক ইউ সো মাচ সাদিয়া আফরিন আমাকে ইনভাইট করার জন্য। মূলত আজকের যে সেশন এটা হচ্ছে আপনার মে ইনটেকের অ্যাডমিশন প্রসেস নিয়ে। সো আমি হচ্ছে ওয়ান বাই ওয়ান অ্যাডমিশন প্রসেস গুলো আমি হচ্ছে মে ইনটেকে কিভাবে একটি স্টুডেন্ট অ্যাডমিশন প্রসেসটা স্টার্ট করবে, কিভাবে তাদের স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করবে, আমি হচ্ছে এই বিষয়ে হচ্ছে আজকে আমি বলবো। ঠিক আছে ভাইয়া। তাহলে চলুন আজকে আমরা তাহলে শুরু করে ফেলি। আমি শুরুতে যে কোয়েশ্চেনটি করব সেটা হচ্ছে যে আমাদের তো আসলে ডেস্টিনেশন অনেক থাকে। ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া বা ইউরোপ। আপনি আ ইউকে টা কেন স্টুডেন্টদেরকে হচ্ছে সাজেস্ট করবেন যে ইউকে টা ডেস্টিনেশন তাদের জন্য কেন পারফেক্ট একটা ডেস্টিনেশন হতে পারে? থ্যাংক ইউ। আহ যদি প্রথমেই আমি বলি যে আসলে ইউকে একটা স্টুডেন্টের কেন অ্যাজ এ একাডেমিক ফাইনাল ডেস্টিনেশন হিসেবে তাদের চুজ করা উচিত, সেক্ষেত্রে আমি প্রথমেই বলবো যে ইউকের স্টুডেন্ট ভিসার অ্যাডমিশন প্রসেসটা সম্পর্কে। কারণ আপনি যদি অন্য কোনো কান্ট্রির সাথে কম্পেয়ার করেন, ফর এক্সাম্পল অস্ট্রেলিয়া, কানাডা বা আদার্স ইউরোপিয়ান কান্ট্রির ক্ষেত্রে, সেক্ষেত্রে তাদের অ্যাডমিশন প্রসেসটা কিন্তু অনেক বেশি স্ট্রেট ফরওয়ার্ড না। সেক্ষেত্রে কিন্তু ইউকের অ্যাডমিশন পলিসি বা অ্যাডমিশন প্রসেসটা কিন্তু অনেক স্ট্রেট ফরওয়ার্ড। যেমন আমি যদি বলি যে ইউকের অ্যাডমিশন প্রসেস করতে হলে আপনার সর্বপ্রথম আপনার ডকুমেন্টস গুলো সাবমিট করতে হবে। অ্যান্ড আফটার দ্যাট, আফটার ডকুমেন্ট সাবমিশন, ইউনিভার্সিটি আপনাকে হচ্ছে যে একটি তার অ্যাপ্লিকেশনটার উপরে একটা রেজাল্ট দিবে। হ্যাঁ, সো এইটা হচ্ছে যে আপনার ইট কুড বি কন্ডিশনাল অফার, ইট কুড বি আনকন্ডিশনাল অফার, অর অর অন্য কোনো ডিসিশন আর কি মেক করবে ইউনিভার্সিটি গুলো। ঠিক আছে? অ্যান্ড আফটার দ্যাট, আফটার গেটিং দ্য অফার লেটার, স্টুডেন্ট সে পেমেন্ট করবে। পেমেন্টের পরে তার প্রিক্যাস ইন্টারভিউটা থাকবে। প্রিক্যাস ইন্টারভিউটা পাস করলে তাকে হচ্ছে ক্যাশ প্রোভাইড করা হবে, যেটাকে আমরা বলি যে কনফার্মেশন অফ স্টাডি অ্যাকসেপ্টেন্স। ঠিক আছে? সো আফটার গেটিং দ্য ক্যাশ, স্টুডেন্ট তার ভিসার জন্য এপ্লাই করতে পারে। বাট অন্য কোনো কান্ট্রির ক্ষেত্রে যদি আমি বলি, সেক্ষেত্রে আরো অনেক প্রসিডিউর থাকে মাঝখানে। সো ইউকে তে এইসব ঝামেলা নেই। হ্যাঁ? সো এটা একটা কারণ। অন্য একটা কারণ যদি বলি, ইংল্যান্ড বা ইউকে এর কথা যদি আমি বলি যে এটা হচ্ছে একটা ইংলিশ স্পিকিং কান্ট্রি। সো এইখানে অন্যান্য কান্ট্রির মতো ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা থাকবে না বা থাকে না। এটা একটা বিষয়। অ্যান্ড থার্ড থিংস হচ্ছে যে ইউকের ভিসা প্রসেসিং যে আসলে সময়টা, এটা আসলে খুবই কম সময়ের মধ্যে একটা স্টুডেন্ট সে হচ্ছে কমপ্লিট করতে পারে। অ্যান্ড ফোর্থ থিং ইজ যে ভিসার জন্য আমাদের যে ব্যাংক স্টেটমেন্টটা লাগে, অন্যান্য অনেক কান্ট্রির ক্ষেত্রে আপনার 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট লাগে, 3 মাসের ব্যাংক স্টেটমেন্ট লাগে। সেক্ষেত্রে ইউকের জন্য আপনার ব্যাংক স্টেটমেন্টটা জাস্ট 28 ডেজ বা 1 মান্থের ব্যাংক স্টেটমেন্ট হলেই স্টুডেন্টরা আবেদন করতে পারে তার ইউনিভার্সিটিগুলোতে। সো আমি মনে করি যে আহ, এই জন্যই ইউকে তে একটা স্টুডেন্ট তার একাডেমিক ডেস্টিনেশনটা চুজ করতে পারে। আচ্ছা। আ ইউকে তে সাধারণত কয়টি ইনটেক থাকে? ওকে। যদি আমি ইউকের ইনটেকের কথা বলি, এখানে ইউকের ইনটেকটা মেইনলি বড় ২ টা ইনটেক আছে। একটা হচ্ছে যে জানুয়ারি ইনটেক, আরেকটা হচ্ছে সেপ্টেম্বর ইনটেক। ইন বিটুইন আরেকটা ইনটেক থাকে যেটাকে আমরা বলি যে মিড ইনটেক, বা এই ইনটেকটা মূলত মে বা জুন এই সময়টায় আরকি তারা কনসিডার করে থাকে। হ্যাঁ? সো যদি আমি সর্বোপরি বলি যে ইউকের ইনটেকটা হচ্ছে মূলত ৩ টা ইনটেক: জানুয়ারি, মে, জুন অথবা সেপ্টেম্বর ইনটেক। তবে আচ্ছা। মিড ইনটেকটা যেটা হয় যে আসলে মিড ইনটেকটা খুব ছোট একটা ইনটেক এবং সব ইউনিভার্সিটি এভেইলেবল থাকে না। হ্যাঁ, অল্প কিছু ইউনিভার্সিটি সিট খালি থাকে। স্পেসিফিক কিছু সাবজেক্ট থাকে। সো
অন্য ২ টা ইনটেকের থেকে মে ইনটেকটা শর্ট ইনটেক আমি যদি বলি। আচ্ছা। আর মেইন ইনটেকের ডেডলাইন গুলো সাধারণত মানে কতদিন পর্যন্ত থাকে বা কখন এই ডেডলাইনটা ওভার হয়ে যেতে পারে? আর ওকে, মেইন টেকের জন্য অ্যাপ্লিকেশনটা শুরু করার বেস্ট টাইমিং কোনটা বলে মনে করেন আপনি? ওকে। সো আমি আপনার ১ম কোয়েশ্চেনের অ্যান্সারটা দেই যে আসলে ডেডলাইনটা কবে থাকে। দেখেন, যেহেতু মে ইনটেকটা হচ্ছে খুব ছোট ইনটেক, ইভেন সব ইউনিভার্সিটি হচ্ছে তাদের এভেইলেবল থাকে না। সো আমি যদি ডেডলাইনের কথা বলি, ডেডলাইনটা মেক্সিমাম ইউনিভার্সিটির ক্ষেত্রেই মার্চ পর্যন্ত থাকে। ঠিক আছে? কোনো ইউনিভার্সিটিতে আপনার ফেব্রুয়ারি এন্ডেই হচ্ছে আপনার ডেডলাইনটা ক্লোজ করে ফেলে তারা। ঠিক আছে? সো আমি স্টুডেন্টদেরকে বলব যে আপনারা লাস্ট মোমেন্টে এপ্লাই না করে ফ্রম দ্য বিগিনিং অফ দ্য ইয়ার আপনারা হচ্ছে অ্যাপ্লিকেশন আপনাদের প্রসেসটা শুরু করতে পারেন। কারণ দেখা যায় যে আমাদের দেশে যেটা হয় যে স্টুডেন্টরা সবথেকে বেশি একদম শেষে এসে অ্যাপ্লিকেশন গুলো করে। যার ফলে কি হয় যে তারা পর্যাপ্ত সময় পায় না অ্যাডমিশনের জন্য। যেমন তাদের ব্যাংক স্টেটমেন্ট রেডি করার বিষয় থাকে, মেডিকেল টেস্টের বিষয় থাকে, ইন্টারভিউ প্রিপারেশন নেওয়ার বিষয় থাকে। সো আমি স্টুডেন্টকে সাজেস্ট করব যে আপনারা যদি মেইন টেকের জন্য আপনাদের প্রসেসিংটা স্টার্ট করতে চান তাহলে আপনারা জানুয়ারি থেকেই স্টার্ট করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের যে আপনার একটা সঠিক সময়ে আপনাদের অ্যাডমিশনটা আপনারা হচ্ছে কমপ্লিট করতে পারবেন। আচ্ছা। যেহেতু আপনি বললেন যে মে ইনটেকটাতে আসলে সব ইউনিভার্সিটির মানে অ্যাপ্লিকেশন প্রসিডিউর মানে ওপেন থাকে না। তো নির্দিষ্ট কিছু ইউনিভার্সিটি এই ইনটেকটা আরকি তাদের ওপেন থাকে তাদের ইউনিভার্সিটিতে। তো সেক্ষেত্রে কি আমরা কিছু ইউনিভার্সিটির নাম জানতে পারি যে ইউনিভার্সিটি গুলোতে এই ইনটেকটা মানে ওপেন আছে বা ওপেন থাকতে পারে যেখানে স্টুডেন্টরা অ্যাপ্লিকেশন প্রসিডিউর স্টার্ট করতে পারে? হ্যাঁ, সিউর। আ আমি হয়তো সবগুলো আ ইউনিভার্সিটির নাম বলতে পারব না। বিকজ সবগুলো ইউনিভার্সিটির নাম বলতে হলে অবশ্যই টিসিএল গ্লোবাল ভিজিট করতে হবে আপনাদেরকে। ঠিক আছে? বাট আমি কিছু ইউনিভার্সিটির নাম বলতে পারি যেগুলো আসলে মে ইনটেক ওপেন থাকবে। ফর এক্সাম্পল আমি যদি বলি যে এখানে ইউনিভার্সিটি অফ উলভারহ্যাম্পটন, টিসাইড ইউনিভার্সিটি লন্ডন ক্যাম্পাস, ঠিক আছে? ইউনিভার্সিটি অফ পোর্টসমাউথ এর কিছু সাবজেক্ট ওপেন থাকবে। ঠিক আছে? সো আপনারা এই ইউনিভার্সিটি গুলোতে এপ্লাই করতে পারেন। অ্যান্ড ফর টু নো ডিটেইলস আপনারা টিসিএল গ্লোবালের আ আমাদের হচ্ছে ঢাকাতে ৩ টা ব্রাঞ্চ আছে। উত্তরা, গুলশান, ধানমন্ডি। আপনার এই ৩ টির আপনার যে ব্রাঞ্চটি কনভেনিয়েন্ট হয়, ওই ব্রাঞ্চে আপনারা ভিজিট করে আপনারা হচ্ছে ইনফরমেশনটা নিতে পারেন। অ্যান্ড আমি যে ব্রাঞ্চে বসি স্পেশালি এটা হচ্ছে গুলশান ১ নাভানা টাওয়ারের 11th ফ্লোরে। আপনারা চাইলে আমার সাথেও সরাসরি কথা বলতে পারেন। আচ্ছা। আর অনেক সময় স্টুডেন্টদের অনেক কোয়েশ্চেনস থাকে যে মে ইনটেক এর জন্য স্কলারশিপ অপরচুনিটিস গুলো থাকে কিনা? বা থাকলেও কোন স্কলারশিপ গুলো তারা এক্সপেক্ট করতে পারে? ওকে। সো দেখেন আসলে আ স্কলারশিপের বিষয় যেটা, সেটা হচ্ছে এটা কিন্তু বিষয়টা এরকম না যে আ কোন একটা স্টুডেন্ট কোন একটা ইউনিভার্সিটি জানুয়ারি ইনটেক স্কলারশিপ প্রোভাইড করতেছে, বাট মে ইনটেকে প্রোভাইড করতেছে না। আবার কোন ইউনিভার্সিটি আছে যে সেপ্টেম্বর ইনটেকে স্কলারশিপ প্রোভাইড করবে বা মে ইনটেকে প্রোভাইড করবে না। বিষয়টা আসলে এরকম না। আপনি যে ইনটেকেই এপ্লাই করেন না কেন, আপনাকে একটা ইউনিভার্সিটি তাদের আ তাদের যে স্কলারশিপের যে স্কলারশিপ গুলো থাকে, ওই স্কলারশিপ গুলো একটা স্টুডেন্ট তারা অ্যাচিভ করতে পারে। সেক্ষেত্রে আ স্কলারশিপের অ্যামাউন্টটা আপনার হচ্ছে 2 to 3 কে পাউন্ডস আমি যদি বলি বা এর থেকে বেশিও স্কলারশিপ অনেক ইউনিভার্সিটি অফার করে থাকে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে। ঠিক আছে? জি, জি। এছাড়াও স্টুডেন্ট তাদের কোর্স ওয়াইজ তারা হচ্ছে ভাইস চ্যান্সেলর স্কলারশিপের জন্য আবেদন করতে পারে। কিছু রিজিওনাল স্কলারশিপ থাকে। স্টুডেন্টরা ওইটার জন্য হচ্ছে অব অ যদি রিজিওনাল স্কলারশিপটা হয়, স্টুডেন্ট অটোমেটিক্যালি সেই স্কলারশিপটা অ্যাচিভ করতে পারে। কিছু স্কলারশিপ আছে এরকম যে অ্যাপ্লিকেশনের সাথে অটোমেটিক্যালি স্টুডেন্টরা পায়। ওইটার জন্য তারা হচ্ছে যদি এলিজিবল হয় তাহলে স্কলারশিপটা আ তারা অ্যাচিভ করতে পারে। আচ্ছা। ভাইয়া আপনি কি এখানে একটু গ্রেড স্কলারশিপ যেটা আছে আরকি মেইন টিকে কিন্তু ওইটাও কি একটু ইনক্লুড করে দিবেন? গ্রেট স্কলারশিপের জন্য আম মেইন টেক পর্যন্ত যেটা করতে কিন্তু হয় হ্যাঁ, গ্রেট স্কলারশিপের জন্য একটা হচ্ছে নির্দিষ্ট টাইম থাকে। সেটা যেই ইউনিভার্সিটি গুলো গ্রেট স্কলারশিপ অফার করতেছে, ওই ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে গ্রেট স্কলারশিপের অ্যাপ্লিকেশন লিংক থাকে। স্টুডেন্ট ওইখানে চাইলে নিজেরা হচ্ছে অ্যাপ্লিকেশন করতে পারে। ঠিক আছে? তবে গ্রেট স্কলারশিপের টাইম ফ্রেম এর কথা যদি আমি বলি, এটা মেইনলি হচ্ছে সেপ্টেম্বরের জন্যই মোস্টলি এভেইলেবল থাকে। স্টুডেন্টরা এট লিস্ট এপ্রিল মে এর মধ্যেই তাদের স্কলারশিপের উইন্ডোটা ওপেন থাকে।
স্টুডেন্ট চাইলে ওই সময়ের মধ্যেই তারা এই গ্রেট স্কলারশিপের জন্য আবেদন করতে পারে। অ্যান্ড গ্রেট স্কলারশিপের জন্য মোস্ট যে ইউনিভার্সিটিগুলো, এটা হচ্ছে £10,000 পর্যন্ত তারা এই গ্রেট স্কলারশিপটা অফার করে থাকে। আচ্ছা। আমরা তো মোটামুটি জেনে গেলাম যে স্কলারশিপ গুলো কিভাবে একটা স্টুডেন্ট অ্যাভেইল করতে পারে ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি, তারপর হচ্ছে যে আদার্স যে স্কলারশিপ গুলো থাকে। এখন আমি একটু জানতে চাই ভাইয়া যে মে ইনটেক এর ভিসা প্রসেসিং টাইমিং গুলো আসলে সাধারণত কেমন থাকে? বা একটা আউটকাম সে কতদিনের মধ্যে পেতে পারে? তো আ সেটা সম্পর্কে একটু জানতে চাচ্ছি। ওকে, সো আমি আগেই আপনাকে বলেছি যে মে ইনটেকটা হচ্ছে অনেক শর্ট একটা ইনটেক। এই ইনটেকটা শর্ট বলার কারণ হচ্ছে যে স্টুডেন্টদের আসলে খুব বেশি সময় থাকে না। যেহেতু জানুয়ারি একটা ইনটেক যায়। অনেক ইউনিভার্সিটি কিন্তু ফেব্রুয়ারি পর্যন্ত একটা ইনটেক অফার করে। অনেক, অনেক ইউনিভার্সিটি আছে ফেব্রুয়ারি পর্যন্ত তারা অ্যাডমিশনটা ওপেন রাখে। হ্যাঁ? তো আফটার জানুয়ারি ইনটেক একটা স্টুডেন্টের হাতে কিন্তু পর্যাপ্ত ঐরকম সময় থাকে না। জাস্ট আমি যদি বলি যে ২ থেকে ৩ মাসের মতো সময় থাকে। ঠিক আছে? সো আমি যদি বলি যে ভিসা অ্যাপ্লিকেশনের টাইম, একটা স্টুডেন্টকে অবশ্যই তার কোর্স স্টার্ট হওয়ার ১ থেকে ১.৫ মাস আগে এম্বাসিতে এপ্লাই করা ভালো। কোনো ক্ষেত্রে কোনো ইউনিভার্সিটির ক্ষেত্রে আমি বলব যে ১.৫ থেকে ২ মাস আগে অ্যাপ্লিকেশনটা করা ভালো। যাতে সে সঠিক সময়ে একদম সে ইউনিভার্সিটিতে এনরোলমেন্ট করতে পারে। ঠিক আছে? রিসেন্টলি যেটা হইছে যে ইউকেভিআই যেটা হয় যে বর্তমান ইউকেভিআর ভিসা প্রসেসিং টাইমটা একটু লেন্দি হয়ে গেছে। যার কারণে হচ্ছে আগের মতো একটা স্টুডেন্ট অতটা সময় পাবে না তার ভিসা আউটকাম এর জন্য। সো আমার সাজেশন থাকবে যে একটা স্টুডেন্টকে অবশ্যই মার্চ বা এন্ড অফ মার্চে তার মে ইনটেকের জন্য তার ভিসার জন্য সাবমিশন ফাইলগুলো সাবমিশন করা উচিত। আচ্ছা। আর অনেক সময় আমরা এমন স্টুডেন্টও পাই তাদের কোয়েশ্চেনস থাকে এরকম যে আ মানে তারা পিএসডব্লিউ যেটা থাকে বা পোস্ট স্টাডি ওয়ার্ক যেটা থাকে, এটা কি নির্দিষ্ট কোনো ইউনিভার্সিটির উপর অ্যাপ্লিকেবল নাকি এটা মা আ তারা মানে কিভাবে এভেইল করতে পারে বা এটার জন্য আলাদা কোনো শর্ত আছে কিনা? এই বিষয়গুলো। তো এই সম্পর্কে যদি ভাইয়া কিছু একটু বলতেন। থ্যাংক ইউ। ইটস এ গুড কোয়েশ্চেন। আ দেখেন, ইউকে তে পড়াশোনা করার একটা মেইন উদ্দেশ্যই হচ্ছে পিএসডব্লিউ। ঠিক আছে? হ্যাঁ, পিএসডব্লিউর ক্ষেত্রে আসলে ইউনিভার্সিটির আসলে কোনো সম্পর্ক নাই। এটা পুরোপুরি হচ্ছে ইউকেভিআই এর রুলস অনুযায়ী হচ্ছে একটা স্টুডেন্ট ক্যান অ্যাচিভ দিস। উম পিএসডব্লিউর আমি যদি সময়কালের কথা বলি, রিসেন্ট আপডেট যেটা হইছে যে পিএসডব্লিউ আপনার হচ্ছে ২৪ মাস আগে ছিল। ২৪ মাসের জায়গায় এখন সেটা ১৮ মাস হয়ে গেছে। অর্থাৎ আপনার ৬ মান্থ পিএসডব্লিউ এর অপশনটা আপনার কমে আসছে। ঠিক আছে? সো পিএসডব্লিউ এর ক্ষেত্রে যদি আমি স্ট্রেইট ফরওয়ার্ডলি অ্যান্সার করি, সেটা হচ্ছে ইউনিভার্সিটির ক্ষেত্রে ইউনিভার্সিটির সাথে আসলে কোনো যোগসূত্র নাই। একটা স্টুডেন্ট সে ইউকের যেকোনো একটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিলে অ্যান্ড তার কোর্স কমপ্লিট করলে সে পিএসডব্লিউ এর জন্য এলিজিবল হবে। সেক্ষেত্রে অনেকের কোয়েশ্চেন থাকতে পারে বা অনেকেই যেটা করে বাংলাদেশী স্টুডেন্ট হিসেবে যে কোর্স কমপ্লিট না করাটা, এটা কিন্তু পিএসডব্লিউর ক্ষেত্রে আসলে অনেক বড় একটা বাধা। আপনাকে পিএসডব্লিউ পেতে হলে অবশ্যই আপনাকে আপনার কোর্স কমপ্লিট করতে হবে। আপনাকে কোর্সটা পাস করতে হবে অ্যান্ড আফটার দ্যাট আপনি পিএসডব্লিউটা পাবেন। আদারওয়াইজ পিএসডব্লিউটা কিন্তু সম্ভব না। আচ্ছা। আ আরেকটা কোয়েশ্চেন ছিল সেটা হচ্ছে যে মে ইনটেক এ অ্যাপ্লিকেশন শুরু করার সময় কোন বেসিক ডকুমেন্ট একটা স্টুডেন্টের রেডি করা উচিত? স্পেশালি আরেকটা কোয়েশ্চেন সেটা হচ্ছে না, কোয়েশ্চেনটা ঠিক করে বলিনি। আচ্ছা। মে ইনটেক এ এপ্লাই করার ক্ষেত্রে স্টুডেন্টদের কি ডকুমেন্ট প্রিপেয়ার করা উচিত? বা কোন প্রিপারেশনস গুলো নিয়ে নেওয়া উচিত? আর যেহেতু বললেন যে এই ইনটেকটা হচ্ছে খুবই শর্ট এবং সেক্ষেত্রে একটা স্টুডেন্ট ব্যাংক স্টেটমেন্ট বা তার ব্যাংকটা কখন থেকে স্টার্ট করবে বা কখন থেকে রেডি করা উচিত? এই বিষয়ে একটু জানতে চাচ্ছিলাম ভাইয়া। ওকে। আ আমি যদি বলি যে বেসিক ডকুমেন্টস এর কথা, সেক্ষেত্রে একটা স্টুডেন্টকে অবশ্যই তার পাসপোর্ট কপি, তার একাডেমিক সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্টস, আ সে যদি মাস্টার্স এর স্টুডেন্ট হয় সেক্ষেত্রে তার সিভি, ২ টা রিকমেন্ডেশন লেটার, সে যেখান থেকে যেই ইউনিভার্সিটি থেকে সে পড়েছে। যদি তার জব করে থাকে সে, তার জব এক্সপেরিয়েন্স লেটার গুলো লাগবে। অ্যান্ড অবশ্যই আইএলটিএস সার্টিফিকেট বা যেকোনো ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট সার্টিফিকেট লাগবে। অ্যান্ড আপনার এসওপিটা লাগবে। যেটাকে আমরা স্টেটমেন্ট অফ পারপাস বলে থাকি। হ্যাঁ? এটা হচ্ছে মাস্টার্স এর ক্ষেত্রে। যদি আপনি আ মাস্টার্স অফ রিসার্চ
পিএইচডির স্টুডেন্টদের কথা বলেন, সেক্ষেত্রে তার এই ডকুমেন্টের সাথে এডিশনাল যে ডকুমেন্টটা লাগবে সেটা হচ্ছে তার রিসার্চ প্রপোজাল। এটা হচ্ছে মোস্ট ইউনিভার্সিটিগুলো হচ্ছে তার রিসার্চ প্রপোজালটা চাইবে। ঠিক আছে? এই তো এই ডকুমেন্ট গুলো হচ্ছে মাস্টার্স অফ রিসার্চ এন্ড পিএইচডি স্টুডেন্টদের ক্ষেত্রে। আমি যদি ব্যাচেলর স্টুডেন্টদের কথা বলি, ব্যাচেলর স্টুডেন্টদেরও যদি বেসিক ডকুমেন্ট প্রিপারেশনের কথা বলেন, তার পাসপোর্ট কপি, একাডেমিক ডকুমেন্টস গুলো যা যা আছে লাইক সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট, তার হচ্ছে একটা রিকমেন্ডেশন লেটার লাগবে সেক্ষেত্রে ব্যাচেলরের ক্ষেত্রে, অ্যান্ড তার আইএলটিএস কপি অ্যান্ড এসওপিটা হচ্ছে তার ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশনের করার ক্ষেত্রে। অ্যান্ড আপনি যে সেকেন্ড কোশ্চেনটা আমাকে যেটা করেছেন যে ব্যাংক স্টেটমেন্ট আসলে কবে থেকে স্টার্ট করবে? দেখেন, আসলে ইউকের এখন মোস্ট ইউনিভার্সিটি গুলো যেটা হয় যে ক্যাশ রিকোয়েস্টের আগে বা ক্যাশ প্রসেসের সময় তারা কিন্তু ম্যাচিউরড ব্যাংক স্টেটমেন্ট চায়। ম্যাচিউরড বলতে আমরা যেটাকে বলি যে 28 ডেজ সময়, মানে 28 ডেজ এর একটা ব্যাংক স্টেটমেন্ট তারা চায়। ঠিক আছে? সো এই ক্ষেত্রে আমি স্টুডেন্টদেরকে সাজেস্ট করব যে তারা যাতে জানুয়ারি বা ফেব্রুয়ারি থেকে তাদের ব্যাংক স্টেটমেন্ট প্রিপারেশনের কাজটা শুরু করে। ঠিক আছে? যাতে করে সে ক্যাশ রিকোয়েস্টের সময় যাতে তার ১ মাসের ম্যাচুরিটিটা থাকে এট লিস্ট। ঠিক আছে? তাহলে আচ্ছা। হচ্ছে সে ব্যাংক স্টেটমেন্টটা মানে সে টাইম মতো হচ্ছে ক্যাশ লেটারটা পাবে। থ্যাংক ইউ ভাইয়া। আপনি খুব সুন্দর করে বুঝিয়ে বলেছেন। হোপফুলি আমাদের এই সেশনটাতে স্টুডেন্টরা যারা জয়েন করবে বা যারা দেখবে এটা তাদের জন্য খুবই ইনফরমেটিভ হবে। আরেকটা কোয়েশ্চেন সেটা হচ্ছে যে আ অনেক স্টুডেন্ট থাকে যারা কোয়েশ্চেন করে যে তাদের সঙ্গে ইউকে তে স্পাউস অথবা তাদের বেবি নিয়ে যেতে পারবে কিনা। তো সেক্ষেত্রে কোন কোর্সগুলোর জন্য তারা এলিজিবল হতে পারে সেটা যদি একটু বলতেন। ওকে, সো দেখেন, আ আপনারা হয়তো জানেন যে ইউকে গভর্নমেন্ট যেটা করেছে যে ২০২৪ সালের 1 জানুয়ারি থেকেই তারা হচ্ছে মাস্টার্স প্রোগ্রামের জন্য তাদের ফ্যামিলি বা স্পাউস টা অফ করে দিছে। সো রাইট নাও যেটা স্টুডেন্টরা করতে পারে যে তারা যেহেতু তাদের জন্য মাস্টার্সে তাদের ফ্যামিলি বা স্পাউস ক্যারি করার কোনো নিয়ম নাই। ইউকিভিএ এটা অফ করে দিছে। সো সেই ক্ষেত্রে একটা স্টুডেন্ট মাস্টার্স অফ রিসার্চ অথবা পিএইচডি প্রোগ্রামের জন্য তারা তাদের ফ্যামিলি বা স্পাউস বা ডিপেন্ডেন্ট তারা হচ্ছে ক্যারি করতে পারবে বা নিতে পারবে সাথে। ঠিক আছে? তো সেক্ষেত্রে অবশ্যই আমি যদি বলি যে মাস্টার্স অফ রিসার্চ অথবা পিএইচডি সমমানের কোর্স হচ্ছে তাদের চুজ করতে হবে সেক্ষেত্রে। ঠিক আছে? অ্যান্ড আমি আগেই বলেছি যে এই কোর্সগুলোতে অ্যাপ্লিকেশন করতে হলে অবশ্যই আপনাকে আপনার বেসিক ডকুমেন্টেশন এর পাশাপাশি আপনাকে অবশ্যই একটা রিসার্চ প্রপোজাল থাকতে হবে। আপনি যেই কোর্সে এপ্লাই করতেছেন সেই কোর্সের রিলেভেন্ট রিসার্চ প্রপোজাল আপনাকে থাকতে হবে। অ্যান্ড আমি আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমার স্টুডেন্টদেরকে দিতে চাই। সেটা হচ্ছে যে রিসার্চ প্রোগ্রাম বা পিএইচডি প্রোগ্রামটা আসলে মেইনটাকে খুব বেশি এভেইলেবল থাকে না। ঠিক আছে? সো সেই ক্ষেত্রে হচ্ছে আমি বলব যে তাদের অ্যাপ্লিকেশন প্রসেসটা হচ্ছে তাদের এট লিস্ট ৬ মাস আগে তাদের হচ্ছে স্টার্ট করা উচিত। কারণ কি? কারণ হচ্ছে যে এই ধরনের প্রোগ্রামগুলোতে অনেক সময় সুপারভাইজার কমিউনিকেশন এর বিষয় থাকে। আপনার রিসার্চ প্রপোজালটা নিয়ে অনেক ইউনিভার্সিটি আছে আপনার হচ্ছে ইন্টারভিউটা নিবে রিসার্চ প্রপোজাল এর উপরে। ঠিক আছে? অ্যান্ড নরমালি মাস্টার্স অফ রিসার্চ বা পিএইচডির প্রসেসটা আ মাস্টার্স এর থেকে একটু লেনদিয়ার। তো যার কারণে আমি স্টুডেন্টদেরকে বলব এট লিস্ট আপনারা যদি মেইন থেকে কেউ এপ্লাই করে থাকেন, সেক্ষেত্রে এখনই হচ্ছে রাইট টাইম আপনাদের মাস্টার্স অফ রিসার্চ প্রোগ্রামের জন্য অ্যাপ্লিকেশন করা। আমরা যেহেতু আমাদের সেশনটার একদম শেষের দিকে আছি, তো সেক্ষেত্রে আমি আপনার একটু কুইক অ্যাডভাইস চাবো। সেটা হলো মে ইনটেকে এপ্লাই করতে হলে স্টুডেন্টদের কোন ভুলগুলো এখন থেকে এভয়েড করা উচিত, যাতে তারা কুইক অফার লেটার পায় এবং পাশাপাশি তাদের ভিসা রেশিওটাও ভালো থাকে? খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন করেছেন আপনি। আ যে স্টুডেন্টরা আসলে অনেক ধরনের ভুল করে থাকে তাদের এন্টায়ার অ্যাডমিশন প্রসেসে। ঠিক আছে? সো আমি আসলে অ্যাব আ সবথেকে গুরুত্বপূর্ণ ভুল যেটা অনেক সময় করে থাকে স্টুডেন্ট সেটা হচ্ছে আম অনেক স্টুডেন্টের টেনডেন্সি এরকম থাকে যে, "ভাইয়া আমার তো আসলে একটা স্টাডি গ্যাপ আছে। আমি কি এখানে কোনো ডকুমেন্টস শো করতে পারি কিনা?" যেটা কিন্তু স্টুডেন্ট রিয়েলি সেই ডকুমেন্ট বা ধরেন সেই যে ডকুমেন্টটা যে তারা প্রোভাইড করতেছে তাদের আ আ ইউনিভার্সিটি গুলোতে সেটা হয়তোবা আসলে ঐরকম ভ্যালিড না
বা তারা হয়তোবা কোথা থেকে এটা হয়তোবা ম্যানেজ করে নিয়ে আসতেছে, ঠিক আছে? সো আমি বলব যে এই ধরনের কাজগুলো স্টুডেন্ট যাতে না করে। স্টুডেন্টকে অবশ্যই তার গ্যাপ এক্সপ্লেনেশনটা সুন্দর মতো দিতে হবে। সেক্ষেত্রে কোনো fraudulent ডকুমেন্ট যাতে স্টুডেন্ট তারা ইউজ না করে। অন দি আদার হ্যান্ড অনেক স্টুডেন্ট আছে যে তারা আসলে IELTS দেওয়াটাকে অনেক ভয় পায়। আমি বলব যে ভয়ের কিছু নাই। আপনারা সময় নিয়ে IELTS এর প্রিপারেশনটা দেন। অনেক ক্ষেত্রে অনেক স্টুডেন্ট তারা অল্টারনেটিভ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টে যেতে চায়। সেক্ষেত্রে হয় কি, আমি বলব না যে এটা ভুল। তবে সেক্ষেত্রে হয় কি যে একটা স্টুডেন্ট সেটা তার ইউনিভার্সিটির চুজিং এর যে অপশন এটা কমায় ফেলে। কারণ সব ইউনিভার্সিটি কিন্তু আম আপনার হচ্ছে অল্টারনেটিভ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট ওইভাবে অ্যাকসেপ্ট করে না। আর বাংলাদেশে প্রচলিত সবথেকে অল্টারনেটিভ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট গুলো হচ্ছে ডুওলিঙ্গো, অক্সফোর্ড ELLT, ঠিক আছে? সো এগুলোর কিন্তু অপশন একটু কম থাকে ইউনিভার্সিটি গুলোর ক্ষেত্রে। ঠিক আছে? অন্য আরেকটা মিস্টেক যেটা সবথেকে স্টুডেন্টরা করে থাকে, তারা সবসময় যেটা ফিল করে যে, আমি হচ্ছে অফার লেটার আসার পরে আমি আমার ব্যাংক স্টেটমেন্টটা প্রিপেয়ার করব। সেক্ষেত্রে হয় কি যে, স্টুডেন্টের ডেডলাইনটাও চলে আসে, স্টুডেন্টদের ক্যাশ পেতেও সময় লাগে। তাদের ব্যাংক স্টেটমেন্টটা দেরিতে হচ্ছে স্টার্ট করার কারণে। সো আমি স্টুডেন্টদেরকে এটা বলতে চাই যে, আপনারা একদম ফ্রম দ্য বিগিনিং এ চেষ্টা করবেন যে, আপনাদের ব্যাংক স্টেটমেন্টটা রেডি করে রাখার জন্য। যাতে করে পরবর্তীতে আপনাদের ডেডলাইনটা যাতে মিস না হয়। ঠিক আছে? আচ্ছা। থ্যাংক ইউ ভাইয়া। আপনি খুবই ইনফরমেটিভ আ আ কিছু ইনফরমেশন দিয়েছেন আমাদের স্টুডেন্টদেরকে। আমার মনে হয় যারা মে ইনটেক এর জন্য প্রসেস শুরু করতে চায়, তারা যদি এই জিনিসগুলো আ এই গাইডলাইনস গুলো যদি তারা মাথায় রেখে দেন প্রিপারেশন গুলো শুরু করে, সেক্ষেত্রে তাদের প্রসেসিং গুলো খুবই স্মুথ হবে ইনশাআল্লাহ। আর লাস্ট কোয়েশ্চেন যেটা হবে সেটা হচ্ছে যে মে ইনটেক এর ক্ষেত্রে TCL গ্লোবাল কিভাবে স্টুডেন্টদেরকে পুরো প্রসেসে সাপোর্ট করতে পারে সেটা একটু আমি জানতে চাচ্ছিলাম। যদি আপনি ফুল প্রসেসিং টা বা ফুল সাপোর্ট কিভাবে আমরা করতে পারি সেটা যদি স্টুডেন্টদেরকে একটু বলতেন। ওকে। সো আহ TCL গ্লোবাল আসলে আমরা হচ্ছি ডিরেক্টলি 100 প্লাস ইউনিভার্সিটির আহ বিশেষ করে পাবলিক ইউনিভার্সিটির রিপ্রেজেন্টেটিভ। ঠিক আছে? সো পাবলিক ইউনিভার্সিটি রিপ্রেজেন্টেটিভ হওয়াতে আমাদের কিন্তু কোনো সার্ভিস চার্জ নাই এই মুহূর্তে ইউকের জন্য। ঠিক আছে? সো একটা স্টুডেন্ট আমাদের কাছ থেকে A to Z সার্ভিসটাই পাবে উইদাউট এনি সার্ভিস চার্জ। ঠিক আছে? এইটা আমরা হচ্ছে আমাদের স্টুডেন্টদেরকে প্রোভাইড করব। অন দি আদার হ্যান্ড আমাদের TCL গ্লোবাল তার স্টুডেন্টদেরকে A to Z অ্যাপ্লিকেশন থেকে ভিসা প্রসেস পর্যন্ত ফুল সাপোর্টটাই দিয়ে থাকবে। সেখানে হচ্ছে আপনার ক্যাসের জন্য প্রিপারেশন নেওয়া, স্টুডেন্টদেরকে অ্যাপ্লিকেশন প্রসেসটাতে হেল্প করা, ঠিক আছে? ভিসা অ্যাপ্লিকেশনে হেল্প করা। স্টুডেন্টরা হচ্ছে মেইন এই ৩ টা সাপোর্ট কিন্তু আমাদের কাছ থেকে পাবে। এছাড়াও বাকি যে সাপোর্ট গুলো আছে এগুলো তো অবশ্যই TCL গ্লোবাল তাদের স্টুডেন্টদেরকে ফ্রি অফ কস্টে দিবে। অন দি আদার হ্যান্ড আমাদের TCL গ্লোবালে আমাদের ঢাকাতে ৩ টা ব্রাঞ্চ এবং আমাদের সিলেটে একটা ব্রাঞ্চ আছে। সো একটা স্টুডেন্ট চাইলে আমাদের ৩ টা ব্রাঞ্চেই ভিজিট করতে পারে যেটা তার জন্য কনভেনিয়েন্ট হয়। ঠিক আছে? আর আমাদের আরেকটা আমরা যে সাপোর্টটা আমাদের স্টুডেন্টকে দেই সেটা হচ্ছে আমাদের মোবাইল অ্যাপস। হ্যাঁ, TCL গ্লোবাল মোবাইল অ্যাপস এর মাধ্যমেই স্টুডেন্টরা ঘরে বসেই তার পছন্দের ইউনিভার্সিটিতে আবেদন করতে পারে। ঠিক আছে? সো আমাদের মোবাইল অ্যাপসটা আপনারা ডাউনলোড করবেন। ডাউনলোড করলে আপনারা ওইখানে আ আপনাদের হচ্ছে পছন্দের ইউনিভার্সিটিটা চুজ করতে পারবেন। ঠিক আছে? এবং অ্যাপ্লিকেশনটা আপনারা ঘরে বসেই বাই ওয়ান ক্লিক আপনারা হচ্ছে করতে পারবেন। ঠিক আছে? থ্যাংক ইউ রোয়ান ভাইয়া ফর অল দ্য হেল্পফুল ইনফরমেশন এবং হোপফুলি যেসব স্টুডেন্ট মে 2026 ইনটেকের জন্য অ্যাপ্লিকেশন স্টার্ট করতে চাচ্ছে তারা হচ্ছে যে এই সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া অলরেডি পেয়ে গিয়েছেন এবং আরো ফার্দার গাইডেন্স এবং ইউনিভার্সিটি সিলেকশন অথবা অ্যাপ্লিকেশন প্রসেস সম্পর্কে জানতে চাইলে TCL গ্লোবাল টিম ইজ অলওয়েজ রেডি টু অ্যাসিস্ট ইউ এবং আপনাদের যেকোনো ধরনের গাইডেন্সের জন্য আপনি ডিরেক্ট আমাদের অফিসে চলে আসতে পারেন। আমাদের ঢাকাতে ৩ টি ব্রাঞ্চ রয়েছে। একটি উত্তরা, আরেকটা গুলশান ১ এ এবং ধানমন্ডিতে। তো আ যার সুইটেবল লোকেশন অনুযায়ী যেকোনো লোকেশনে আপনি যেকোনো ব্রাঞ্চে ভিজিট করে ফেলতে পারেন এবং সরাসরি কথা বলার জন্য আপনি আমাদের WhatsApp এ মেসেজ করতে পারেন অথবা আমাদের নিচে দেওয়া কনট্যাক্ট নাম্বারে জয়েন করতে পারেন।